শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ। গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। আমাদের পরীক্ষা চলতেছে, ইন্টার ফার্স্ট ইয়ারে আমরা আসছি, আটকায় পড়ছি, বাস চলে না, আমরা অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি। আমরা যে জনগণ ভোগান্তির মধ্যে আছি, এই ভোগান্তিটা তো দূর করা লাগবে নাকি? পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র 6 এবং 7 নং প্রশ্নপত্র ভুল, সেজন্য শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদের কাছে শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তারুণ্যের উদ্ভাবনীতে সর্বোচ্চ সহযোগিতা দেবে সরকার, স্টার্টআপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জামানতবিহীন অর্থ সহায়তায় গঠন করা হয়েছে কোর কমিটি। একদম পিওর একটা কমিটি করেছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে ধীর গতিতে। ক্ষতিগ্রস্ত 59 উপজেলায় মৃত্যু 54 জনের। 6.5 লাখ পরিবারকে পুনর্বাসন সহায়তা দেবে সরকার। পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপদ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। শিরোনামগুলো শুনছিলেন, জানাবো পুরো খবর। যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে মানহানির অভিযোগ তাদের। বেলা 11:30টার দিকে উত্তরা, এরপর 12টা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে 8 দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব থেকে আন্দোলনকারীরা একটি অংশ টিএসসিতে যায়, সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। যারা এখনও নির্ধারিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তাদের পরীক্ষা স্থগিত রাখা, বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে 14 নম্বর গ্রেস মার্ক বাধ্যতামূলক দেয়া সহ 8 দফা দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে সকাল 11:30 থেকে উত্তরায় যান চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য জায়গায়ও গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমার দাবি একটাই, মিলন স্যারের পদত্যাগ। সে আমাদের ফার্মের মুরগি বলেছে। শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগি। ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। আমাদের পরীক্ষায় ক্যামেরা লাগানো, গার্ড কঠিন, প্রশ্ন কঠিন, তারপর এই বন্ডার মাঝে আমাদের পরীক্ষায় তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সব পরীক্ষা বান্ধব, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কি উন্নত হচ্ছে সেটার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা যে জনগণ ভোগান্তির মধ্যে আছি, এই ভোগান্তিটা তো দূর করা লাগবে নাকি? এখন সরকার প্রশাসনিকভাবে পুলিশকেও জানালো হলো, ওনারা বলতে আমাদের কিছু করা নেই, আপনারা জানতে আমরা কি ছাত্রদের সাথে যুদ্ধ করবো নাকি? প্রায় 3 কিলোমিটার মতো আমি হেঁটে আসছি, সামনে জানি না আর কতটুকু হাঁটতে হবে, বাট আমার ইমার্জেন্সি, আমার আম্মু অসুস্থ। কিছু রাস্তা বন্ধ, যেটার দাবি ওইটা করুক, রাস্তা বন্ধ লাভটা কি? রাজধানীর কয়েকটি স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমাদের সহকর্মীরা খোঁজ রাখছেন, তাদের সঙ্গে যুক্ত হবে। শুরুতেই যাচ্ছি সায়েন্স ল্যাব মোড়ে, সেখানে আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন, আমরা খবর পেলাম আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডে পাটকেল নিক্ষেপ করেছেন। এই বিষয়ে আসলে তাদের মন্তব্য কি, এবং শিক্ষামন্ত্রীও এরই মধ্যে সংসদে কথা বলেছেন, তিনি বেশ কিছু বিষয়ে আসলে তাদের দাবি মেনে নিয়েছেন, তারা এ সম্পর্কে অবগত কিনা? শাফিন, এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের একাংশ গিয়েছিল তবে শিক্ষা বোর্ডে তারা যে অভিযোগ করেছেন তারা কোনো সাড়া পাননি, তাই তারা পরবর্তীতে আবার সায়েন্স ল্যাবে এসে ফিরে গেছেন। আমি একটু এখানে যারা অবস্থান করছেন তাদের সাথেও একটু কথা বলবো এই মুহূর্তে, যে ধরে এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আমরা সকালবেলা থেকে এখানে আসছিলাম। এখান থেকে আমরা উচ্চ মাধ্যমিক ওইখানে গেছি, ওইখানে যে আমরা কাউকে পাই নাই, আমাদের সাথে কেউ কমিউনিকেশন করে নাই। আর সবথেকে বড় কথা, আমরা উপর মহলের কারোর সাথে তেমন একটা কমিউনিকেশন পাই নাই। আর আমাদের সাথে যদি কমিউনিকেশন না করে আমাদের সমস্যা নেই ভাই, আমরা এখানে 5 কলেজ আছি, মানে আমাদের পঞ্চপাণ্ডব বলা হয় সায়েন্স ল্যাবের। আমরা যদি এখানে বসে থাকি, আমার মনে হয় না যে বাংলাদেশের কেউ এসে এখানে কিছু করতে পারবে, ঠিক আছে? এটা হলো সবথেকে বড় কথা। আর আমার একটাই কথা, সেটা হচ্ছে আমার 10 বছরের ভিতরে 6 বার কারিকুলাম পরিবর্তন করা হয়েছে ভাই। 6 বার কারিকুলাম পরিবর্তন করার পর আমার কাছে মনে হয়
যে ২৬ সালের এই ব্যাচটাকে পুরো জাতি মিলে কুরবানি দিতেছে ভাই। এটা কুরবানি ভাই, কারণ আপনি একদিনে সব কিছু পরিবর্তন করতে পারবেন না ভাই। আমরা এত টকশো, এত রাজনীতিবিদ সবার কাছে এটাই শুনি ভাই। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে সায়েন্স ল্যাবের এই মুহূর্তের অবস্থা আমরা দেখাই। এখানে আসলে কি এই আপনার রাস্তার প্রান্তেই কিন্তু আসলে শিক্ষার্থীদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ আছে। তানভীর, আমরা দেখছি সেই পরিস্থিতি, সায়েন্স ল্যাব মোড়ে কার্যত যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা একটু রাজধানীর উত্তরায় যেতে চাই। উত্তরা বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সকাল থেকেই। অহন, আপনি জানাবেন যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এরই মধ্যে সংসদে শিক্ষামন্ত্রী একটি বার্তা জানিয়েছেন যে সায়েন্সের পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন, ভুল প্রশ্নের যে পূর্ণ মার্ক শিক্ষার্থীরা পাবেন, সেই বিষয়ে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানে কিনা, তাদের অবস্থান এই মুহূর্তে কি? সে বিষয়ে তারা জানেন, কিন্তু তাদের মূল যে দাবি, সেই দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং এই জন্য যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি তাদেরকে পাশ করিয়ে দিতে হবে, এমন দাবি রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে দাবিগুলো উঠছে এবং এখন পর্যন্ত সড়কে অবস্থান করছেন, সেই দৃশ্য দেখাতে চাই। কিছুক্ষণ আগেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে সরিয়ে নিয়েছিলেন, কিন্তু সরিয়ে নিয়েও আসলে কোনো লাভ হচ্ছে না। এক পাশে সরিয়ে নিলে আর এক পাশে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আপনাকে বলে রাখি, এখানে উত্তরায় সকাল থেকে 5 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত নানানজনও এখানে আসছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলি কিংবা যারা এসে যখন এক পক্ষকে বোঝাচ্ছেন, পাশের আরেকটি সড়কে, অর্থাৎ এখানে তো অনেকগুলো লেন, সেখানে হয়তো আরেক পক্ষ বিষয়টি জানছেন না, অবগত থাকছেন না, সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আধা ঘন্টার জন্য সড়কটি খুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত এক পক্ষ মেনে নিয়ে সড়কটি ছেড়েও দিয়েছিলেন, কিছু যান চলাচলও করলো, তারপরে আবারও আরেক পক্ষ বলল যে সেটি বন্ধ করে দেওয়া হবে এবং তারপরে সেটি বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত সেই অবস্থায় রয়েছে এবং ব্যাপক দুর্ভোগ হচ্ছে একই সঙ্গে। এই যে অংশটি এখন দেখা যাচ্ছে, সেটা আবদুল্লাপুর থেকে ঢাকামুখী যে সড়কটি, সেটি অর্থাৎ এই গাড়িগুলো আবদুল্লাপুরের দিকে যাবে এবং সকাল 11টা থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে শত শত যাত্রী। হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছিলেন, অসুস্থ অনেকেই ছিলেন এবং আজ বেশ রোদ ছিল। অনেকে অভিযোগ করছিলেন সরকারের পক্ষে যদি যে দাবি দাওয়াগুলো মেনে নেওয়া সম্ভব, সেগুলো যদি দ্রুত মেনে নিয়ে মানুষের এই যে ভোগান্তি, সেটি যেন লাঘব করা যায়। আপনাকে বলে রাখি, গতকাল এইচএসসি সমমান পরীক্ষায় যে ধরনের কিংবা যে দুর্ভোগ হয়েছে, সেটির সংখ্যা 2 থেকে 4 হাজার, কিন্তু আজ যে দুর্ভোগ হলো সেটি কিন্তু কয়েক লাখ পর্যন্ত ছড়িয়ে গেছে। সেই কথাগুলো সাধারণ মানুষ বলছিলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেইগুলো বা কেন মেনে নেওয়া হচ্ছে না, এবং তারাও বলছিলেন শিক্ষার্থীরা যে এই বছর যে ধরনের প্রশ্ন কাঠামো, সেটি গেল 10 বছরেও হয়নি, যে কারণেই তাদেরকে পরীক্ষার হলে অনেকটাই নির্বিকার থাকতে হচ্ছে, এমনটি বলছিলেন। যদি প্রশ্ন নিয়েই শুধু শিক্ষা সংস্কার করা যেত তাহলে সেটি করা যেত, কিন্তু শিক্ষার মূল সংস্কার না করে শুধুমাত্র পরীক্ষার অজুহাতে কিংবা পরীক্ষার বিষয়ে এত বেশি কঠিন করা, কিংবা ওয়েব ক্যাম অথবা যে সব বডি ওন ক্যামেরা, এই সব বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করা, সেইগুলো নিয়েও তারা কথা বলছিলেন। তাতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয় বলে তারা অভিযোগ করছিলেন। এই সব বিষয় থেকে নিশ্চয়ই বেরিয়ে আসতে হবে, সেই কথা তারা বলছিলেন। যদিও শিক্ষামন্ত্রী আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও সংসদে এই সব বিষয়ে নানান ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এখানে যারা অবস্থান করছেন সকাল থেকে, তারা সেই সব ব্যাখ্যায় যেতে চান না। তারা একটি দাবি অন্তত করেছেন যে শিক্ষামন্ত্রীকে অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে এবং গতকাল যাদের পরীক্ষায় বসতে পারেননি, অনেকে অনুপস্থিত ছিলেন বৈরী আবহাওয়ার কারণে, তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। অহন, শুনছিলাম বিস্তারিত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দেশের কয়েক জেলায় বিক্ষোভ হয়েছে। বেলা 11:30টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা। বৈরী আবহাওয়ায় ভোগান্তির কথা জানিয়ে পরীক্ষা স্থগিতের দাবিও জানানো হয়। এছাড়া প্রশ্নপত্রের ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। যশোর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অংশগ্রহণকারীরা বলেন, দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা উচিত। যেসব বিষয়ে প্রশ্নপত্রে ভুল ছিল সেগুলো সংশোধন করে পুনরায় পরীক্ষা নেওয়া এবং অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান তারা। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। একই দাবিতে বগুড়ায়ও বিক্ষোভ হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে বীরশ্রেষ্ঠ স্কোয়ার এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। দাবি আদায় না হলে
হুঁশিয়ারি দেয়া হয় কঠোর কর্মসূচির। প্রশাসনের সাথে কথা বলেই পদার্থবিজ্ঞানের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংসদে সম্পূরক প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে স্থানীয় প্রশাসন। প্রয়োজনে পরীক্ষা বাতিলও করতে পারে তারা। বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা বন্ধ হওয়ার বিষয়ে রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের ব্যাখ্যা দেন তিনি। বলেন, আবহাওয়া পরিস্থিতি মনিটরিংয়ের সময় সারা দেশের এসপি, বিভাগীয় কমিশনার, ইউএনও বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়াবিদদের মতামত নেওয়া হয়েছে। ইউএনও ডিসিরা জানিয়েছেন, পরীক্ষা না নেয়ার মতো দুর্যোগ ঘটেনি। সারা রাতের বৃষ্টিতে পানি জমার কারণে কুমিল্লার কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা নির্ধারিত সময়ের পরে গ্রহণ এবং সময় বাড়ানো হয়েছিল। শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পুরো নম্বর দেয়া হবে শিক্ষার্থীদের। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসা উদ্যোক্তাদের সহযোগিতা করবে সরকার। আইসিটি বিভাগ থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে মন্ত্রী ও উপদেষ্টাকে ছাড়াই এ সংক্রান্ত কোর কমিটি গঠন করা হয়েছে। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উদ্বোধন করেন তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক আয়োজনের। কয়েকটি সম্ভাবনাময় প্রকল্পের জন্য উদ্যোক্তাদের অনুদান তুলে দেন সরকার প্রধান। নতুন ধারণার ব্যবসায়িক উদ্যোগী স্টার্টআপ, তারুণ্যের হাত ধরে যে স্টার্টআপ তৈরি করবে সম্ভাবনার এক বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে এমন নতুন উদ্যোক্তাদের স্টল ঘুরে ঘুরে দেখলেন সরকার প্রধান তারেক রহমান। মনোযোগ দিয়ে শুনলেন উদ্যোক্তাদের উদ্যোগ আর সম্ভাবনার কথা। একটা স্টার্টআপে যেমন সফলতা আছে। এর আগে মিলনায়তনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। ঢাকার 8 শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন স্টার্টআপ ও আগামীর বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন। তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার এরকম কোনো সুযোগ থাকবে। নিজ অবস্থান থেকে জবাবও দেন প্রধানমন্ত্রী। জানান, সরকারের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে একটি কমিটি গঠনের কথা। 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করেছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। এক প্রশ্নের জবাবে আগামী বছর ঢাকায় এআই হ্যাকাথন আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এআই হ্যাকাথন যে হয়, এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব না। আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। বেঁচে থাকতে হবে, সেজন্য যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি, যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এর আগে বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। লুৎফুন্নেসা, অনেক অনেক অভিনন্দন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ ও সড়ক বাধাসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত নির্মাণে দায়িত্ব দেওয়া হয়েছে স্ব মন্ত্রণালয়কে। এক্ষেত্রে স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রীরা। সচিবালয় ব্রিফিংয়ে তারা জানান, এখন পর্যন্ত বন্যায় 54 জনের মৃত্যু হয়েছে। ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন প্রক্রিয়া সহ প্রধানমন্ত্রী পুরো পরিস্থিতি তদারকি করছেন। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের 59 উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। 54 জনের মৃত্যুসহ ক্ষতিগ্রস্ত হয়েছে 6,09,411 পরিবার। এ অবস্থায় বন্যার পানি কমতে শুরু করেছে। বেরিয়ে আসছে কৃষি, সড়ক সহ নানা ক্ষয়ক্ষতির চিত্র। বাড়ছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। মানুষ তো এখানে অনেক কষ্টে আছে। এমন পরিস্থিতিতে চলমান ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ, কৃষি উপকরণ, প্রাণী সম্পদের খাদ্য এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। নির্দেশনা দেয়া হয় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার। ক্ষতিগ্রস্ত সড়ক অল্প সময়ের মধ্যে মেরামতের নির্দেশনাও এসেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে বলেও জানানো হয়। গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিডবোটের মাধ্যমে, স্পিডবোট না পেলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আমার ব্যবস্থা রাখতেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক, জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক, তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিটা দিয়ে মেরামত করব। এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। কৃষিমন্ত্রী জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজতলা। আগামী 2 দিনের মধ্যে সরকারি জমিতে নতুন বীজতলা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যায় ভেঙে যাওয়া বাঁধ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পানি কমে গেলে জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যেসব এলাকায় বন্যা হয়েছে, বাঁধ ভেঙে গেছে, সেই সব এলাকায় তারা যেন সার্বক্ষণিকভাবে সেখানে বাঁধগুলো পুনর্নির্মাণ, এর পরবর্তীতে আমাদের কিছু সুইচ গেটগুলো আছে, সেই সুইচ গেটগুলো পুনর্নির্মাণ করার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। প্রধানমন্ত্রী বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন মন্ত্রীরা। কেউ যেতে পারে আরেকজন, বাট প্রাইম মিনিস্টার ইজ অলওয়েজ বিজি উইথ অল আদার ওয়ার্কস অফ দ্য কান্ট্রি। আমরা ওনার পক্ষ থেকে আমরা কোনো ভুল করিনি। আমরা সকল মন্ত্রণালয়, আমাদের মাঠ লেভেলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমরা মনে প্রাণে আমাদের সীমিত সকল সম্পত্তি আমরা মাঠে কাজ করতেছি। মন্ত্রীরা বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশনায় টিম হিসেবে সার্বক্ষণিক কাজ করছেন তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তার ফেরত আসা না আসা ভূ রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। দণ্ডিত হওয়ায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে চায় সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ। গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছেন। গাজীপুরের শ্রীপুরে নেশার জন্য ৩,০০০ টাকা না দেয়ায় স্ত্রীকে খুন করেছে স্বামী। খুনের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত মাদকসেবী স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় র্যাব ১-এর অধিনায়ক। বলেন, ১৩ জুলাই ভোর ২:৩০টার দিকে টাকা দেয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সাইদুল ভুক্তভোগীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এর আগেও টাকার জন্য কয়েকবার গার্মেন্টস কর্মী স্ত্রীকে মারধর করেছে মাদকাসক্ত স্বামী। নিহত নাসিমা ও সাইদুল দম্পতি ছেলে ও মেয়েকে নিয়ে শ্রীপুরের ভাড়া বাসায় থাকতেন। র্যাব জানায় ছেলে ও মেয়ের সামনেই নাসিমা আক্তারকে হত্যা করে সাইদুল। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বনগ্রামের আব্দুল মান্নানের মেয়ে অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম তার স্ত্রীকে ৩,০০০ টাকা দিতে বলেন। ভিকটিম তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ইসলাম ভিকটিমকে এলোপাথালি ছুরি দিয়ে আঘাত করে। মেয়ে সামিয়া এবং ৫ বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল এবং তাদের সামনেই তার মায়ের মৃত্যু হয়। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এর রায় ঘোষণা করেন। এ সময় ৪ জনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়। সকালে মামলার ৮ আসামিকে আদালতে নেয় পুলিশ। আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। এর আগে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। ঘটনার পর গোয়েন্দা তৎপরতায় ৩ দিনের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। পরে ২০২১ সালের ৩ ডিসেম্বর গ্রেফতারকৃত ৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। একদিকে ৪,০০০-এরও বেশি পাসের মায়াজাল বোনা টিকি টাকার জাদুকর স্পেন, অন্যদিকে প্রতিপক্ষের গোলমুখে ক্ষুধার্ত বাঘের মতো ওত পেতে থাকা গতিদানব ফ্রান্স। ক্রস কিংবা গোলমুখে শট, মাঠের লড়াইয়ে এক বিন্দু ছাড় দিতে নারাজ একে অপরকে। সেই সাথে ফরাসিদের ইউরো সেমিফাইনালের হারের ক্ষত আছে। তবে কি এমবাপ্পেদের এবার নেওয়া হবে মধুর প্রতিশোধ, নাকি ভেসে যাবে ইয়ামালদের ক্রসের বন্যায়? শেষের ঘণ্টা বাজছে ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপের। ১০৪ ম্যাচের এই বিশাল টুর্নামেন্টে বাকি আছে মাত্র 4টি ম্যাচ। ফুটবল দুনিয়া কাঁপাতে প্রথম সেমিতে মুখোমুখি দুই জায়ান্ট, একদিকে টিকে টাকার জাদুকর স্পেন, অন্যদিকে গতিদানব ফ্রান্স। হাই ভোল্টেজ ম্যাচটির আগে মাঠের লড়াইয়ে কে এগিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফুটবল মানেই যদি হয় পাসিং, তাহলে সেখানে স্পেনের থেকে জায়ান্ট আর কেউ নেই। ফিফার তথ্য অনুযায়ী স্পেন যেন এক পাস মেশিন। টুর্নামেন্টে এ পর্যন্ত ৪,০৭৫টি পাস খেলেছে স্প্যানিশরা। ম্যাচ প্রতি গড়ে ৬৭৯টি পাস, যা ফরাসিদের চেয়ে ২১% বেশি। অন্যদিকে ফ্রান্সের পাস ম্যাচ প্রতি গড়ে ৫৬১টি। ৯১% পাসিং অ্যাকুরেসি টিকে টাকা ফুটবলে স্পেন প্রতিপক্ষকে বোকা বানালেও ফ্রান্স তখন ওত পেতে থাকবে মোক্ষম সুযোগের। পাসিংয়ে স্পেন এগিয়ে থাকলেও গোলমুখে ফ্রান্স যেন ক্ষুধার্ত বাঘ। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুদল শট নিয়েছে ১১০টি। এর মাঝে ফ্রান্সের ৪৭টি ছিল লক্ষ্যে, প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে ১৬টি শট। বিপরীতে গোলের লক্ষ্যে ৪০টি শট নেয়া স্পেনের জালের দেখা পেয়েছে ১১টি শট। আক্রমণের কৌশলেও আছে অনেক পার্থক্য। ম্যাচ প্রতি গড়ে ২৪.৩টি ক্রস করেছে স্পেন, যেখানে ফ্রান্সের ক্রস মাত্র ১৬.৫টি। তার মানে ক্রসের বন্যায় ফ্রান্সকে ভাসিয়ে দিতে স্পেন খেলবে উইং দিয়ে। শৃঙ্খলার দিক থেকেও কিন্তু ফরাসিরা এগিয়ে। ফ্রান্স ফাউল করেছে মোটে ৫৯টি, আর স্প্যানিশরা একটু বেশিই মারকুটে, তাদের ফাউল ৬৮টি। হলুদ কার্ডেও পিছিয়ে স্পেন। লারোহর ৫টি কার্ডের বিপরীতে ফ্রান্সের আছে ৪টি। ঠিক ২ বছর আগে ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুদল। সেবার ইয়ামালের স্পেন ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্সকে। শুধু তাই নয়, ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট কাটতে চাইবে এমবাপ্পেরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।